আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। বলো দেখি বইটার নাম কি? দ্বিতীয় পত্র, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা। এখানে ও দিয়ে দুটি ভাগ করা হয়েছে, যা ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে শুধু ব্যবসার সংগঠন নিয়ে আলোচনা করা, অর্থাৎ ব্যবসায় বলতে কি বোঝায়, ব্যবসার ধারণা, ব্যবসার পরিবেশ, ব্যবসার যে মালিকানা ভিত্তিক অনেকগুলো প্রকার রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, ব্যবসা করতে গেলে অনেকগুলো আইনগত সহায়তা দরকার আছে, আইসিটি ভিত্তিক বিজনেস, এরপরে ব্যবসা করতে চাইলে তোমাদের কাছে সামাজিক দায়বদ্ধতা রয়েছে ইত্যাদি বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদেরকে প্রথম পত্রে ধারণা দেওয়া হয়েছে। তোমরা এখন যেমন হচ্ছে বিজনেস স্টাডিজের ছাত্র, তোমরা এখনই হয়তো কেউ ব্যবসার সাথে ইনভলভ হতে পারো, অথবা কেউ আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিজনেস করতে, তাই না? এখন বিজনেস করতে গেলেই তোমার তার মূল উদ্দেশ্য কি? বলো দেখি, ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা। তার মানে হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। যে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা যত বেশি হবে, ওই ব্যবসা প্রতিষ্ঠান তত বেশি সফল, নাকি? মুনাফা দিয়ে ব্যবসার সফলতার মানদণ্ড বিচার করা হয়। তো ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করতে চাইলে, মূল লক্ষ্য অর্জন করতে চাইলে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যারা জড়িত তাদেরকে কিছু কাজ করতে হয়, কি তাই না? তাদের এই কাজের উপরে প্রতিষ্ঠানের ওই লক্ষ্য অর্জন নির্ভর করে, অর্থাৎ প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা নির্ভর করে। তো এই পরিচালনা পর্ষদ বা এর পেছনে যারা রয়েছে, সফলতার পেছনে যারা কাজ করে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আজকের আলোচনা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, যেখানে যারা ব্যবস্থাপনায় থাকে তাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা। তাহলে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু দেখব, যেহেতু প্রথম ক্লাস এই অধ্যায়ের উপরে। আজকে জানবো কি? লেকচার 1। কি হবে? প্রথম প্রশ্ন সবাইকে লিখতে হবে। হ্যাঁ, কি কি আজকে আলোচনা হবে, আলোচনার বিষয়বস্তু কি কি, এখানে যে আলোচনা হবে সেটা তোমরা আবার বাসায় গিয়ে স্টাডি করবে। ব্যবস্থাপনা ও ব্যবস্থাপক। 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা মৌলিক উপকরণ ও মৌলিক কাজ, এগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকে টপিক তুলে নাও। হয়েছে? ওকে, তাহলে আসো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপক। দ্বিতীয়ত আলোচনা করব ব্যবস্থাপনার মৌলিক উপকরণ এবং ব্যবস্থাপনার মৌলিক কাজ। এই তিনটি প্রশ্ন আজকের আলোচনার বিষয়বস্তু। মনোযোগ সহকারে শুনবে, নোট করে নাও। দেখো, প্রথম আমরা জানবো ব্যবস্থাপনা। এটা থেকেই এর অর্থ বোঝার চেষ্টা করবো, এই শব্দ থেকেই শব্দের অর্থ বোঝার চেষ্টা করবো। বলো তো দেখি, ব্যবস্থাপনার ইংলিশ কি? ব্যবস্থাপনা, রাইট। ব্যবস্থাপনার এর ইংলিশ শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট, তাই তো? এই ম্যানেজমেন্ট শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ম্যানেজ আর কি? ট্যাক্টফুলি। দেখো, একটি
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করতে যে সকল কাজ করতে হয় সেই কাজগুলো মানুষ করবে নাকি শ্রমিক কর্মচারীরা করবে। সেই শ্রমিক কর্মচারীদেরকে মেন বলা হয়, মেন পার্সোনাল ওয়ার্কার, হিউম্যান রিসোর্স, মানব সম্পদ বলা হয়। যদি এদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করার নাম হচ্ছে ব্যবস্থাপনা। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করার জন্য অধীনস্থ শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করে নেওয়ার নাম হচ্ছে ব্যবস্থাপনা। তার মানে আমরা ব্যবস্থাপনা শব্দ থেকে ভেঙে যে তিনটি শব্দ পেয়েছি, তিনটা অংশ পাচ্ছি, এই তিনটা অংশ থেকে ক্লিয়ার হচ্ছে যে আসলে ব্যবস্থাপনা বিষয়টা কি, তাই না? তাহলে এখন আসলে কি এটাকেই আমরা এখন এখানে প্রয়োগ করব সমীকরণে। দেখো প্রথম বলেছি লক্ষ্য নির্ধারণ। তার মানে হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, একটি দল বা গোষ্ঠী একত্রিত হয়, দল গঠিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে, তাই না? তার লক্ষ্য যেমনি হোক বাস্তবায়ন করতে হবে। এখন লক্ষ্য নির্ধারণ করার পর এমনি এমনি বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করার জন্য কিছু মৌলিক উপকরণ লাগবে। কি লাগবে? যেমন যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইলে টাকা পয়সা লাগবে, উৎপাদনধর্মী প্রতিষ্ঠান হলে মেশিনারিজ লাগবে, মেশিন পরিচালনা করার জন্য শ্রমিক কর্মচারী লাগবে, লাগবে কিনা? আবার যে পণ্য উৎপাদন করবে, উৎপাদিত পণ্য সরবরাহ করবে, তুমি লক্ষ্য অর্জন করবে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। কোন পদ্ধতিতে তুমি বেশি সফলতা অর্জন করবে সেগুলো একটা একটা করে উপকরণ হিসেবে কাজ করে। তাহলে এই লক্ষ্য নির্ধারণ করার জন্য যা যা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মৌলিক উপকরণ। সেগুলো কি বলা হয়? মৌলিক উপকরণ। এই মৌলিক উপকরণকে জিআর টেরি এবং ফ্রাঙ্কলিন উনি বলেছেন যে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য যে উপকরণ দরকার হয় সেই উপকরণগুলো কমপক্ষে 6টি। কয়টি? 6টি। সেই 6টিকে তিনি 6M, সংক্ষেপে 6M দ্বারা প্রকাশ করেছেন। কি দ্বারা প্রকাশ করেছেন? এখন 6M এর 6টি শব্দের প্রথম লেটার নিয়ে তিনি 6M, ওনারা 6M বলেছেন। সেই 6M গুলো কি কি বলতে দেখি। এক নম্বর মেন না ম্যান, বলো মেন। কেন মেন? ম্যান এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন। যখন কোনো একজন ব্যক্তি কোনো একটি কাজ করে আর ওই কাজ সম্পূর্ণ করার জন্য আশেপাশে আর কেউ কারো দরকার হয় না, তখন ওই ব্যক্তির জন্য ম্যানেজমেন্ট অপরিহার্য নয়, তেমন একটু গুরুত্ব বহন করে না। কিন্তু যখন একাধিক ব্যক্তি একত্রিত হয় কোনো একটি লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য, তখনই ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং ওখানেই ম্যানেজমেন্টের গুরুত্বটা অনেক বেশি। তো সে কারণেই ম্যান না বলে কি বলা হয়েছে? মেন, অর্থাৎ পার্সোনাল ওয়ার্কার্স, হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, যাদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করতে চায় ব্যবস্থাপক। ঠিক আছে না? ওকে, মেন। তারপরে কি মানি, টাকা লাগবে, তাই না? একটি প্রতিষ্ঠানের মেন নিয়ে আগে আলোচনা করি। বলো তো দেখি, একটি প্রতিষ্ঠানের মেন মানে হচ্ছে যে স্টাফদেরকে বোঝানো হয়, স্টাফদেরকে, কর্মীদেরকে বোঝানো হয়। বলো দেখি, একটি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য যতজন শ্রমিক কর্মচারী প্রয়োজন, ততজন শ্রমিক কর্মচারী যদি না থাকে তাহলে লক্ষ্য অর্জন সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। তার মানে সংখ্যায় পর্যাপ্ত হতে হবে। সংখ্যায় পর্যাপ্ত আছে কিন্তু শ্রমিক কর্মচারীরা হচ্ছে অদক্ষ, তাহলে প্রতিষ্ঠানের কাজকর্ম ভালোভাবে সম্পন্ন করা যাবে না। তার মানে প্রতিষ্ঠানের যে সকল শ্রমিক কর্মচারী নিয়োজিত থাকবে তারা যদি দক্ষ হয় তাহলে অন্যান্য উপকরণ অত্যন্ত স্মার্টলি দক্ষতাশীল ব্যবহার করতে পারবে। আর যদি শ্রমিকরাই সংখ্যায় পর্যাপ্ত কিন্তু অদক্ষ, তাহলে যত উন্নত মানের অনেক অন্যান্য উপকরণ সম্পন্ন করা হোক না কেন, এই উপকরণগুলোর অবক্ষেপণ হবে, নষ্ট করবে, যথাযথভাবে ব্যবহার করতে পারবে না। তার মানে আলটিমেটলি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। তার মানে এইগুলো কি লাগবে? দক্ষ লাগবে, সংখ্যায় পর্যাপ্ত লাগবে। আমরা এটা নিয়ে একটা অধ্যায় করব, স্টাফ ইনফরমেশন সংস্থান। দেন হচ্ছে মানি, টাকা পয়সা কে বোঝায়। তোমার একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য চলতি সম্পত্তি বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি বিনিয়োগ করার জন্য আমাদের অনেকগুলো টাকা লাগবে, নাকি? টাকা পয়সা লাগে না? যেমন কাঁচামাল ক্রয় করা, শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া, কোনো একটা খাতে বিনিয়োগ করা, দীর্ঘমেয়াদী খাতে একটা মেশিনারিজ ক্রয় করা, একটা জেনারেটর ক্রয় করলাম, তাই না? এগুলো তো বিনিয়োগ। এই টাকা পয়সা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়
তাহলে প্রতিষ্ঠানের কাজকর্ম থেমে যাবে, গতিশীল হবে না। আর যদি পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত মানে যতটুকু প্রয়োজন ততটুকু, পর্যাপ্ত মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি নয়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি নয়। আমার 1 কোটি টাকা লাগে, তুমি 3 কোটি টাকা সংগ্রহ করে নিয়ে আসলাম, এটাকে পর্যাপ্ত বলে না। তার কারণ তুমি 1 কোটি টাকায় ব্যবহার করতে পারবা, বাকি 2 কোটি তোমার পরে স্টক করে থাকবে। আলটিমেটলি 3 কোটি টাকার সুদ দিতে হবে, কিন্তু ব্যবহার করছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করে তুমি 3 কোটি টাকার যে সুদ পরিশোধ করতে হবে, এই পরিমাণ ইনকাম তুমি করতে পারবে না। তাহলে ওয়াইজলি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার কত টাকা লাগে, তত টাকা সংগ্রহ করতে হবে এবং এটা প্রপার ইউজ করতে হবে, ঠিক কি না? তুমি 3 কোটি টাকা সংগ্রহ করলা, 2 কোটি টাকা ব্যবহার করলা, 1 কোটি টাকা ফেলে রেখেছো, এটা প্রপার ইউজ হলো না, ঠিক আছে? আবার তোমার 2 কোটি টাকা দরকার, সংগ্রহ করেছো 1 কোটি, 50 লক্ষ টাকার অভাবে তোমার অর্থনৈতিক কাজকর্মের ব্যাঘাত করবে, উৎপাদন ব্যাহত হবে, যারা কাঁচামাল সরবরাহ করে তারা কাঁচামাল দিবে না, ইত্যাদি বিষয়গুলো। দেন 3 ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে র ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস মানে কি? র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল কোথায়? আসলে কাঁচামাল মানে হচ্ছে সেটা যা পুনরায় ব্যবহার করার, উৎপাদন করার কাজে যা যা ব্যবহার হবে সবকিছুই ম্যাটেরিয়ালসের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? যেমন ধরে নাও যারা সুতা ব্যবহার করে তাদের জন্য পাটটা হচ্ছে কাঁচামাল, যারা চট ব্যবহার করে তাদের জন্য সুতা হচ্ছে কাঁচামাল, আর যাদের বস্তা প্রয়োজন তাদের জন্য চট হচ্ছে কাঁচামাল, তাই না? কিন্তু দেখো একটা প্রক্রিয়ার পরে সুতা উৎপাদন হয়েছে, যাদের সুতা দরকার সুতাটা ফিনিশ গুড, যাদের চট দরকার চটটা ফিনিশ গুড, আর যাদের বস্তা দরকার তাদের চট হচ্ছে কাঁচামাল কিন্তু বস্তাটা ফিনিশ গুড, তাই না? এই জন্য বলা হচ্ছে যে ম্যাটেরিয়ালস মানে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল যা পুনরায় উৎপাদন করার কাজে ব্যবহার হবে সেগুলি হচ্ছে ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালস গুলো বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে না? আছে কি না? এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান কেমন হবে সেটা ডিপেন্ড করছে। যদি কাঁচামালের মান উন্নত হয়, উন্নত আউটপুট হবে, আর আউটপুট হলে কাস্টমাররা স্যাটিসফাইড হবে, তখন তোমার প্রতিষ্ঠানের পণ্য বেশি বেশি করে ক্রয় করবে, তোমার প্রতিষ্ঠানের প্রতি বেশি আস্থা রাখবে, তাহলে সেটাও তোমার প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য অর্জনে সহায়ক হবে। 4 মেশিন। মেশিন মানে মেশিনারিজ, যন্ত্রপাতিকে বোঝানো হয়। অর্থাৎ একটি পণ্য কোন একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য যদি শিল্প প্রতিষ্ঠান হয় তাহলে অনেকগুলো মেশিন লাগবে, তাই না? এই মেশিনগুলো যদি উন্নত প্রযুক্তি সম্পন্ন হয় তাহলে উৎপাদিত পণ্যের মান ভালো হবে, আর যদি সেগুলো হয় আধুনিক না হয় তাহলে উৎপাদিত যতই উন্নত কাঁচামাল ব্যবহার করা হোক না কেন, মেশিনারিজ উন্নত না হওয়ার কারণে এর উৎপাদন কি হবে? স্লো হবে, তাই না? তাহলে টাইম দিয়ে আমরা উৎপাদন করতে পারবো না, উৎপাদনের খরচ বেড়ে যাবে, সময়ের খরচ বেশি হয়ে যাবে। 4 5 কি আছে? মেথড মানে পদ্ধতি। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করার জন্য পণ্য সেবা যা উৎপাদন করে, এই উৎপাদিত পণ্য ও সেবা এরপরে সেবা প্রদান, এগুলোর অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। যেমন তোমাদেরকে বাসায় বসে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, এটা একটা পদ্ধতি। এখন তোমাদেরকে সরাসরি ক্লাস নিচ্ছি, এটা একটা পদ্ধতি, তাই না? তারপরে সরিষার তেল উৎপাদন করে নাও, ঘানি টেনে কোনো জায়গায় সরিষার তেল উৎপাদন করে, তাই না? আবার কোনো জায়গায় অটোমেটিক ভাবে সম্পূর্ণ হাতে ছোঁয়া ছাড়াই মেশিনের সাহায্যে উৎপাদন করে। এটা এক একটা করে পদ্ধতি, ঠিক কি না? এই যে পদ্ধতি। তারপরে হচ্ছে যে ধরে নাও তুমি ডক্টরের কাছে যাবে, কিছু কিছু ডক্টর অনলাইনে এখন দেখে ঘরে বসে, ঠিক না? এটা একটা পদ্ধতি। আবার সরাসরি একটা পদ্ধতি। অনেকগুলো যে পদ্ধতিতে অনেক বেশি সেবা প্রদান করা যাবে, অনেক বেশি উৎপাদন করা যাবে, দ্রুত লক্ষ্য অর্জন করা যাবে, আমরা সেই পদ্ধতি অনুসরণ করবো, নাকি? দেন 6 মার্কেট, বাজার। মার্কেট মানে বাজার, একটি স্থানকে বোঝায়, নাকি? এমন একটি স্থান যেখানে অনেক ক্রেতা বিক্রেতা একত্রিত হয়, দর কষাকষির মাধ্যমে দ্রব্য দাম নির্ধারণ হয় এবং কেনাবেচা হয়। এমন একটি স্থান হচ্ছে বাজার। কিন্তু আরেকটি অর্থ হচ্ছে কোন একটি জনগোষ্ঠী, কোন একটি প্রতিষ্ঠানের পণ্য কতজন, মোট জনগোষ্ঠীর কত অংশ ক্রয় করে, সেটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের বাজার। যেমন পেন
ম্যাটাডোর পেন, বলো দেখি সবচেয়ে পেন বিক্রি করে কোন প্রতিষ্ঠান? তার মানে তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করো কোন পেন? ম্যাটাডোর। তার মানে ম্যাটাডোর বড় দখল বাজার দখল করে রেখেছে। এরপরে যদি ধরো না মোবাইল ব্যাংকিং এ নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে, ইউক্যাশ আছে, ইউপে আছে, উপায় আছে, তাই না? এর অনেকগুলো আছে। সবচেয়ে বেশি লেনদেন হয় কার মাধ্যমে? তার মানে বাজার কার বেশি? বাজার দখলের বিষয়। কারণ হলো আমি পণ্য উৎপাদন করবো, শ্রমিক কর্মচারী নিয়োগ করেছি, মেশিন ক্রয় করেছি, অর্থ এনেছি, যা উৎপাদন করছি তা জনসাধারণের কাছে বিক্রি করতে হবে, তাই না? এখন জনসাধারণ যদি আমার পণ্যটা বেশি বেশি ক্রয় করে তাহলে আমার প্রতিষ্ঠান বেশি লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সুতরাং যেমনি হোক বাজার দখল করতে হবে। এর জন্য বিজ্ঞাপন দিয়ে হোক, পণ্যের মূল্য ছাড় দিয়ে হোক, ম্যান টু ম্যান বিজ্ঞাপন দিয়ে হোক, প্রচারণা যেমনি হোক চালাতে হবে, তাই না? পণ্যের মান উন্নত করতে হবে। এভাবেই আমাদের মার্কেটটা দখল করা হবে। এই উপকরণগুলো আমাদের লক্ষ্য অর্জনের জন্য নির্ধারণ করা হবে। এখন আসলে কি উপকরণ সংগ্রহ করা হয়েছে, এখন উপকরণ সংগ্রহ করার পেছনে যথাযথভাবে যেন এই উপকরণগুলো ব্যবহার যদি না হয় তাহলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এই উপকরণগুলোকে যথাযথভাবে ব্যবহার করবার দায়িত্ব হচ্ছে একজন ব্যবস্থাপকের। কার? ভালো সংগৃহীত উপকরণগুলো প্রপারলি ইউজ করার দায়িত্ব কার? যেন 2 কোটি টাকা নিয়ে এসেছি, 2 কোটি টাকাই ব্যবহার করবা, 1 টাকা ভুলে রাখবো না। 20টা মেশিন ক্রয় করেছি, 1 মিনিটের জন্য কোনো মেশিন বসে থাকবে না, 20টা মেশিনই ব্যবহার করতে চাই, তাই না? কাঁচামাল নিয়ে এসেছি 20 দিনের মধ্যে এটা কাজে লাগাতে চাই। এর দায়িত্ব কার উপর? বলো। একজন ব্যবস্থাপকের উপর। তো একজন ব্যবস্থাপক কি করবে? এই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর উপরেই সম্পূর্ণতা যেহেতু নির্ভর করছে। এখন কিভাবে কাজে লাগানো যায় তার জন্য একজন ব্যবস্থাপক কি করবে? তার মৌলিক ব্যবস্থাপকীয় কাজগুলো করবে। কয়টা কাজ? 7টা মৌলিক কাজ। কয়টি? কয়টা? খুব দ্রুত দেখো। প্রথমত হচ্ছে পরিকল্পনা, প্রণয়ন। লিখে বলো সবাই। সংগঠন। 3 কর্মী সংস্থান। 4 নির্দেশনা। 5 প্রেষণা। 6 সমাধান সাধন। 7 নিয়ন্ত্রণ। খেয়াল করো, ঠিক আছে সবাই? হ্যাঁ, একজন ব্যবস্থাপক এই কাজগুলো করবে যদি একজন ব্যবস্থাপক দক্ষতার সহিত এই কাজগুলো করতে পারে, তাই এই উপকরণগুলো যথাযথভাবে ব্যবহার হবে। হ্যাঁ, প্রেষণা। কয় মিনিট আছে? 10 মিনিট আছে? 8 মিনিট। আচ্ছা, ওকে। তাহলে দেখো আমরা এখন একজন ব্যবস্থাপক এই কাজগুলো করবেন। এই কাজগুলো হচ্ছে ব্যবস্থাপনায় দেখো কিছু কিছু কথা আছে। ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস। ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। কেন? যে ব্যবস্থাপনার যে মৌলিক কাজগুলো রয়েছে এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। কিভাবে? অর্থাৎ প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, চতুর্থ কাজ, পঞ্চম কাজ, ষষ্ঠ, সপ্তম, শেষ কাজ নিয়ন্ত্রণ। শেষ কাজ কি? প্রথম কাজ পরিকল্পনা। এখন যদি বলা হয় নিয়ন্ত্রণের পরের কাজ কি? নিয়ন্ত্রণের পরের কাজ আবার পরিকল্পনা। এই জন্য আরেক জায়গায় লেখা আছে ব্যবস্থাপনার একটি চক্র। ম্যানেজমেন্ট ইজ আ সাইকেল। ব্যবস্থাপনার একটি কি? চক্র। কেন? যে ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এই জন্য ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া। এমনটা কিন্তু
একত্রিত করবে না, পরিকল্পনার আগেই সংগঠন হবে, পরিকল্পনা আগে, এরপরে সংগঠন, এরপরে কর্মী সংস্থান। এটা উল্টাপাল্টা করে দেখা যাবে না। এখন এরপরে আমরা একটি পরিকল্পনা যখন শেষ হয়ে যায় তখন নতুন আরেকটি পরিকল্পনার জন্য কাজ করি। তাহলে ওই পরিকল্পনার ভিত্তি হচ্ছে আগের পরিকল্পনার নিয়ন্ত্রণ। তার মানে নিয়ন্ত্রণের পরে কাজ কি? কিন্তু একটি লক্ষ্যের 7টি কাজ করা হয়। একটি লক্ষ্য বাস্তবায়ন করার জন্য 7টি কাজ। আবার পরের লক্ষ্য বাস্তবায়ন করে দেন আবার এখান থেকে শুরু হবে, ঘুরে ঘুরে এখানে আসতে হবে। ওকে, এখন আসুন দেখি। এই যে একটা বক্স করেছি, নেতৃত্ব দিয়েছি, নিয়ন্ত্রণকে আলাদা করেছি, কারণটা কি? এখন আসুন দেখি। একজন ব্যবস্থাপক, একজন নেতা। একজন ব্যবস্থাপক কি? একজন নেতা। কখন নেতা হবে আর কখন ব্যবস্থাপকই থেকে যাবে? চলো তাহলে দেখি একবার। পরিকল্পনা কাজ করলে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা সম্পন্ন হবে তার সে সংক্রান্ত আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে তো? যেমন আমি হচ্ছে এই যে একটা প্ল্যান করেছি, আগামী ধরে নাও 20 দিনে তোমাদের এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা শেষ করব। ধরে নাও 20টা লেকচার দিয়ে তোমার শেষ করতে চাই। কোন লেকচারে কি পড়াবো সেটাও নির্ধারণ করেছি। তাহলে এই বলে দিকে এটা একটা প্ল্যান কিনা? তার মানে আগামী 20 দিনে কি করছি তার পূর্বেই আমি তোমার ক্লাস শুরু করে আমি তৈরি করে ফেলেছি, সেটা একটা পরিকল্পনা। ওকে, এরপর হচ্ছে সংগঠন, অর্গানাইজিং অথবা অর্গানাইজেশন। সংগঠন, সংগঠিতকরণ আর সংগঠন দুই ভাবে বলবো। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করার জন্য কিছু মৌলিক উপকরণ দরকার, তাই না? এই উপকরণগুলোকে সংগ্রহ ও একত্রিতকরণ করার নামে হচ্ছে সংগঠন। এক। দুই নম্বর হচ্ছে একটি প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ হয়, তাই না? কাজের বৈশিষ্ট্যগত দিক থেকে ভিন্নতা রয়েছে। যেমন ক্রয় আছে, বিক্রয় আছে, তারপরে ক্রয় বিক্রয়, উৎপাদন, অর্থ বিভাগ আছে না? বড়দিকে সবগুলো কাজ একই রকম না ভিন্ন ভিন্ন? এই কাজের ভিন্নতা অনুযায়ী কাজের বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা করে কোন বিভাগের কতটুকু দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা নির্ধারণ করতে হবে। যেমন ক্রয় বিভাগের কথাই বলি। ক্রয় বিভাগ মানে হচ্ছে একটা পেনও ক্রয় করতে হয়, একটা বেঞ্চও ক্রয় করতে হবে, কাঁচামাল ক্রয় করতে হবে। কিন্তু ক্রয় বিভাগটাকে আলাদা করে আমি টপ লেভেলের একজন ব্যবস্থাপক আমি নির্ধারণ করে দিলাম, এই ক্রয় বিভাগের ব্যবস্থাপক তুমি শুধুমাত্র উৎপাদনের যে কাঁচামাল ক্রয় করতে হয় শুধু এইটুকুই ক্রয় করবা, বেঞ্চ ক্রয় করতে পারবে না, পেনও ক্রয় করতে পারবে। বলো দেখি এটাকে নির্ধারণ করা হলো কি হলো না? দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দেওয়া হলো। আর যদি নির্ধারণ করে দেওয়া না হয়, সে পেনও ক্রয় করবে, এটাও ক্রয় করবে, যা যা ক্রয় করা দরকার সে মনের মাধুরী মিশিয়ে সব ক্রয় করবে, যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে, ক্ষতির কারণ হবে। তাহলে সেটা নির্ধারণ করা এবং যোগ্য ব্যক্তির উপর সে দায়িত্ব কর্তব্য অর্পণ করা। যিনি ক্রয় কাজে এক্সপার্ট তাকে ক্রয় দায়িত্ব দেওয়া, যিনি বিক্রয় কাজে এক্সপার্ট তাকে বিক্রয় দায়িত্ব দেওয়া। ঠিক না? এটা নাম হচ্ছে সংগঠন। দেন কর্মী সংস্থান। উৎপাদনের যে সকল 6M এর একটি উপকরণ হচ্ছে মেন মানবীয় উপকরণ বলা হয়, আর বাকি 5টি হচ্ছে অমানবীয়। বুঝতে পারছো? এই মানবীয় উপকরণ ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ, যাকে দিয়ে আমি লক্ষ্য উদ্দেশ্যে বাস্তবায়ন করাতে চাই তাকেই আলাদা কাজ হিসেবে বিবেচনা করে একটি প্রতিষ্ঠানের দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন এই সবগুলো কাজের সমষ্টিকে বলা হয় কি বলা হয়? কি বলা হয়? বলো কর্মী সংস্থান বলা হয়। এই পর্যন্ত কাজগুলো যখন সম্পূর্ণ হবে তখন কোনো উপকরণে গতিশীল হয়নি, অর্থাৎ কাঁচামাল থেকে পণ্য উৎপাদন শুরু হয়নি, এখনো মেশিন ব্যবহার শুরু হয়নি, শ্রমিকরা কাজ শুরু করে নাই। এবার কাজ শুরু করাবো, মেশিন চালাবো, টাকা খরচ হবে, উৎপাদনের দিকে এগিয়ে যাবো আমরা, তাই না? লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হবো। কোথায়? নির্দেশনা দ্বারা মাধ্যমে। কিসের মাধ্যমে? নির্দেশনা। এই তুমি এটা করবে, তোমার ডিউটি হচ্ছে 6টা থেকে 9টা, তাই না? তুমি এই কাজের জন্য দায়বদ্ধ, এই সমস্যা হলে এই কাজ করবা। সময় সময়ে শ্রমিক
নির্দেশ উপদেশ প্রদান করা হয় সেটার নাম হচ্ছে কি নির্দেশনা। এই নির্দেশনা ঊর্ধ্বতন অধস্তনকে দেয়। তো এটা টপ লেভেলের কাজ। কোন কাজ? এই নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা একেবারে উচ্চ স্তরে যারা থাকে প্রতিষ্ঠানের মালিক পর্যায়ে তাদের মূল লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। মূল লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। নির্দেশনা যতক্ষণ থাকে প্রতিষ্ঠানের কাজকর্ম ততক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শ্রমিকদেরকে এর জন্য জবাবদিহি করতে হয়। হ্যাঁ, জবাবদিহি করতে হবে। এই জন্য বলা হচ্ছে নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। দেখ সমাজ ইউনিট সম্পদ সংস্কৃতি দেয়। প্রেষণা কার সাথে সংশ্লিষ্ট হল? মেশিনের সাথে না শ্রমিক কর্মচারীদের সাথে? প্রেষণা কাকে দেওয়া হয়? শ্রমিক কর্মচারী। নিয়োজিত শ্রমিক কর্মচারীরা যেন স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বেচ্ছায় কাজ করতে পারে, কাজের প্রতি আগ্রহী হয়, তার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়, উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, সেটার নাম হচ্ছে প্রেষণা। সবসময় টাকা পয়সা দিয়ে প্রেষণা দেওয়া যায় না, টাকা পয়সার বাইরেও আমাদের প্রেষণা দেওয়া সম্ভব, অর্থাৎ শ্রমিকদেরকে উৎসাহিত করা সম্ভব। একজন শ্রমিক কর্মচারীর সাথে যদি মালিক পক্ষ এসে কেউ সুন্দর করে কথা বলে, শ্রমিক কর্মচারীরা খুশি হয় না বেজার হয়? অনেক খুশি হয়। শুধু একটু থ্যাঙ্কস দিলেই তো সে খুশি হয়ে যায়। তাহলে এটাকে টাকা পড়েছিল, আবার বেতন বাড়াই দিলে শ্রমিক কর্মচারীদের খুশি হবে না বেজার হবে? তারপরে আমরা অনেকভাবে শ্রমিক কর্মচারীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি, যেভাবেই হোক না কেন স্বেচ্ছা প্রণোদিত উৎসাহিত অনুপ্রাণিত করার নাম হচ্ছে প্রেষণা। এই প্রেষণা আমরা দুইভাবে করতে পারি, আর্থিকভাবে আর আর্থিকভাবে দুইভাবে। এরপর আসছে সমন্বয় সাধন। ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। একটি প্রতিষ্ঠানে অনেক ধরনের বিভাগ থাকে, তাই না? উপবিভাগ থাকে, টপ লেভেল থেকে মিড লেভেল, লোয়ার লেভেল, শ্রমিক কর্মচারী সবার সাথে একটা সুসম্পর্ক শিকড়ের ন্যায় আবদ্ধ থাকার নীতি হচ্ছে সমন্বয় সাধন। যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ। আচ্ছা বলো দেখি, ক্রয় বিভাগের দায়িত্ব হচ্ছে কাঁচামাল ক্রয় করা। যদি কাঁচামাল ক্রয় না করে উৎপাদন বিভাগ উৎপাদন করতে পারবে? তার মানে উৎপাদনের সাথে ক্রয়ের সমন্বয় হতে হবে। আবার উৎপাদন বিভাগ উৎপাদন করছে কিন্তু বিক্রয় বিভাগ বিক্রয় করছে না, তাহলে এখন বলো সমন্বয় করতে হবে কি হবে না? পণ্য অবিকৃত থেকে যাবে, সেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। তাহলে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইলে এই বিভাগগুলোর সাথে একটা যোগাযোগ রাখতে হবে। এটার নাম হচ্ছে সমন্বয় সাধন। এইগুলো হচ্ছে নিয়ন্ত্রণ নেতৃত্ব দানের কাজ। যখন একজন ব্যবস্থাপক এই কাজ শুরু করবে তখন ওই ব্যবস্থাপক থেকে তিনি নেতায় পরিণত হবে। কিসে পরিণত হবে? নেতায় পরিণত হবে। এই জন্য এই তিনটা কাজের সমষ্টি বলা হয় নেতৃত্ব দান। এর নিয়ন্ত্রণ হচ্ছে একজন ব্যবস্থাপক দেখবেন যে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। পরিকল্পনা করা হলো যে এক মাসে 1000 পেন উৎপাদন করতে হবে, মাস শেষে গিয়ে দেখতে হলো 800 পেন উৎপাদন হয়েছে, 200 কেন কম হলো? এটা কারণ না? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই ব্যবস্থাপকের দায়িত্ব হচ্ছে 1000 কেন উৎপাদন হলো না, কেন 800 উৎপাদন হয়েছে, 200 কেন কম হলো, এর পিছনে কারণ কি, এই কারণগুলো দিয়ে দেখা এবং তার সমাধানের ব্যবস্থা করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। যদি একজন ব্যবস্থাপক এই কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে তাহলে তার এই লক্ষ্য নির্ধারিত সময় মতো অর্জন করা সম্ভব। ক্লিয়ার তোমাদের কাছে? কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা দেখলাম ব্যবস্থাপনা কাজ করে, ব্যবস্থাপক কাজ করে, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো যিনি সম্পন্ন করেন তিনি একজন ব্যবস্থাপক। যে ব্যবস্থাপক এই কাজগুলো দক্ষতার সাথে করতে পারবেন তিনি একজন আদর্শ ব্যবস্থাপক। ঠিক আছে? এরপরে আমরা দেখলাম ব্যবস্থাপনার মৌলিক উপকরণ এবং ব্যবস্থাপনার মৌলিক কাজ। তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর ভাষায় ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখতে হবে। লিখে আগামী দিন ক্লাসে তোমাদেরকে এখানে সব করতে হবে। খাতার প্রত্যেকে টিক দিব, তারপরে নেক্সট লেকচারে চলে যাবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ।